আগের দিন একটা সিমিলার ধরনের আমরা ড্রয়িং করেছিলাম, এটা ছিল প্যারাবোলা। যদি তোমাদের মনে থেকে থাকে, প্যারাবোলারই আজকে আমরা কোনিক সেকশনস চ্যাপ্টারে একদম লাস্ট যে টপিকটা আছে সেটা হলো হাইপারবোলা। আজকে হাইপারবোলার ড্রয়িংটা শিখব, ঠিক আছে? অলরেডি একটা কোশ্চেন এবং ড্র করা রয়েছে। তো ফার্স্টে কোশ্চেনটা দেখব যে ড্র এ হাইপারবোলা বাই ডাইরেক্ট্রিক্স মেথড where distance between directrix and focus is 50 mm and eccentricity is 3/2 or 3:2। ঠিক আছে, এর আগের ক্ষেত্রে যখন আমরা দেখছিলাম যে প্যারাবোলার ক্ষেত্রে সামান্য একটু স্লাইডলি ডিফারেন্ট, কতটা ডিফারেন্ট ওটা দেখছি। সবার প্রথমে আমাদের এই কনস্ট্রাকশনটা করার জন্য আমাদেরকে একটা ডাইরেক্ট্রিক্স আগের দিনকে বলেছিলাম যে কোনো প্যারালাল অ্যাক্সিসের সাথে যদি ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে, যে কোনো একটা রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইডে, তখন সেটাকে ডাইরেক্ট্রিক্স বলে। যেটা এর ক্ষেত্রে এ এবং বি, এটা হলো ডাইরেক্ট্রিক্স। আর এই এ বি এর মাঝখান না হলে উপর নিচে হলেও সি পয়েন্ট থেকে যে হরাইজন্টাল স্ট্রেট থিন চেন লাইনটা গেছে সেটা হলো সিই। এটা হলো আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস, ঠিক আছে? সিই হলো হরাইজন্টাল অ্যাক্সিস আর তার পাশ থেকে এ বি হলো ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে? যে কোশ্চেনে যে ডাইরেক্ট্রিক্স কথাটা আসছে সেটা হলো এ বি কে রেফার করছে। এই এ বি থেকে মানে এই সি পয়েন্ট থেকে ফোকাস অর্থাৎ এফ পয়েন্টটা পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা কত বলেছে? 50 মিলিমিটার। এইবারে প্যারাবোলা, হাইপারবোলা আর ইলিপস এই তিনটের ক্ষেত্রেই এই এসেন্ট্রিসিটিটা চেঞ্জ হয়ে যায়। প্যারাবোলার ক্ষেত্রে আমরা যখন করেছি তখন দেখেছি 1:1, মানে এই 50 মিলিমিটার যে ডিস্টেন্সটা এটা 1:1 মানে 25:25 করে দুদিকে ভাগ হয়েছে। কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট রেশিওতে ভাগ হয়। কত রেশিওতে? 3:2 রেশিওতে ভাগ। এবং যখন এখানে এই যে সিই যে লাইনটা এর উপরে এই রেশিওটা যখন নেব তখন ট্রান্সভার্স হয়, মানে রেশিওটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যেমন এখানে 3:2 রয়েছে, তো এই 2 এককটা আগে আসে এবং 3 এককটা পরে যায়। তার মানে সি থেকে এফ এর ডিস্টেন্স টোটাল হলো 50 মিলিমিটার। এই রেশিও অনুযায়ী যে 2 একক টোটাল 50 হলে 52/5 কত হয়? 20, ঠিক আছে? মানে টোটাল 5 ভাগ আছে, তার 2 ভাগ 50 কত? 50 কে ইকুয়ালি যদি 5টা ভাগ করি কত 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 হচ্ছে? 10 করে। যদি 2 ভাগ নিই তাহলে কত? 20। তাহলে 20টা এইদিকে দিচ্ছে, অর্থাৎ সি থেকে ভি ডিস্টেন্স আমাকে এখানে কি বলে দিয়েছে? 50 মিলিমিটারটা কি বলেছে? ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের মাঝখানের যে ডিস্টেন্স সেটাকে বলেছে 50। এসেন্ট্রিসিটি বলেছে 3:2। কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে একমাত্র যে যখন এসেন্ট্রিসিটিটা ইন্টারচেঞ্জ হয়ে যায় যখন আমরা ড্রয়িংটা করি, অর্থাৎ 3:2 এখানে ছিল, যখন এটা আমরা ড্র করব তখন আগে 2 এককটা নেব তারপরে 3 এককটা নেব, অর্থাৎ টোটাল 50 হলে সি থেকে ভি পর্যন্ত হলো 20 মিলিমিটার এবং ভি থেকে এফ হলো 30 মিলিমিটার। তাহলেই তো টোটাল 50 মিলিমিটার পাচ্ছি সি থেকে এফ পর্যন্ত। এটুকুনি গিয়ে আগের প্যারাবোলার সাথে এটা পার্থক্য আছে, ঠিক আছে? আগেরটা কত নিয়েছিলাম যে 25 আর 25। তো এটা একটা প্রথম ডিফারেন্স। এর আগে এগুলো প্যারাবোলার ক্ষেত্রে এই লাইনটা ছিল না, ঠিক আছে? এই যে ইনক্লাইন লাইনটা এটা ছিল না। এটা কিভাবে আসছে? ভি থেকে এফ এর মাপটা নেব। কিসের মাপ নেব? ভি থেকে এফ এর মাপ। কত মিলিমিটার ভি থেকে এফ? বলো। 30 মিলিমিটার। এটা 20 এবং এটা 30, টোটাল 50। এই 30 মিলিমিটারটা নিয়ে ভি পয়েন্ট থেকে, ভি আমরা পয়েন্ট পেয়েছি যে 20 পয়েন্টটা, সেটা ভি থেকে সেট স্কোয়ারের সাহায্যে একটা ভার্টিক্যাল লাইন উপর দিকে আগে নিচে নেই। দেখো এই লাইনটা নিচে নেই, শুধুমাত্র উপরে। এটা প্যারাবোলার ক্ষেত্রে ছিল না। ভি থেকে একটা ভার্টিক্যাল লাইন উপরে রাখবো কতটা? এই যে মাপটা ভি এফ এর যে মাপটা ততটা। কত মিলিমিটার? 30 মিলিমিটারটাই। এখান থেকে কম্পাস বসিয়েও মাপ নিতে পারো আর কেটে, কিংবা স্কেলের সাহায্যে মাপ নিয়ে, মাপটা অলরেডি জানো 30 মিলিমিটার, এর উপরে স্কেল বসিয়েও কাটতে পারো। আর তোমরা যেভাবে খুশি। এই যে ভার্টিক্যাল লাইনটা আছে ভি ডি যে লাইনটা, মানে হাইটটা তার 30 মিলিমিটার। এইবারে সি পয়েন্ট এবং ডি পয়েন্ট এই দুটো পয়েন্টকে অ্যাড করে আগের দিকে এগিয়ে দেবো, আগের দিকে বাড়িয়ে দেবো।
কতটা বাড়াবো তোমার আন্দাজ করো, ড্রয়িং করতে করতে ওই আন্দাজটা চলে আসবে। মোটামুটি এই যতটা ডিস্টেন্স আছে এর থেকে ডবলের একটু বেশি বাড়িয়ে দেবে, ঠিক আছে? এটা ড্রয়িং করতে করতে একটা আন্দাজ চলে আসবে। আচ্ছা, এইবারে হয়ে গেল। এইবারে এই ভি পয়েন্টের পর থেকে এটা প্যারাবোলার সাথে সেম, ভি পয়েন্টের পর থেকে ভি পয়েন্টটা বাদ দিই, ভিটাকে এক্স এর বাকি রেখে, ঠিক আছে? ওর পর থেকে ইকুয়াল ডিস্টেন্সে তোমার উপর নির্ভর করতে পারে। সাপোজ 10 মিলিমিটার নিচ্ছ, তো প্রত্যেকটা ইকুয়ালি 10 মিলিমিটার করে গ্যাপ নেবে। যদি 5 মিলিমিটার নিয়ে থাকো ইকুয়ালি 5 মিলিমিটার গ্যাপ নেবে, কিন্তু যাই নেবে এই প্রত্যেকটা ডটের মাঝখানে যাতে ইকুয়াল ডিস্টেন্স থাকে, ঠিক আছে? আচ্ছা, 10 মিলিমিটার নিয়ে 5 মিলিমিটার নিয়ে এর মধ্যে পার্থক্যটা কি আছে? যদি সাপোজ ভেবে নাও যে এটা 10 মিলিমিটার আছে, যদি 5 মিলিমিটার করে নিতাম তাহলে কি হতো, এই লাইনগুলো আরো কাছাকাছি হতো। লাস্টে গিয়ে যখন ফ্রেঞ্চ কার্ভ দিয়ে যখন পয়েন্টগুলোকে অ্যাড করব তখন আরো বেশি পরিমাণে পয়েন্ট পেতাম। যত বেশি পরিমাণে পয়েন্ট পাবো সেগুলোকে অ্যাড করা ফ্রেঞ্চ কার্ভসের মাধ্যমে তত বেশি সুবিধা। এটা একটা সুবিধা আছে বেশি পয়েন্ট নেওয়ার। একটা অসুবিধাও আছে যে পয়েন্টগুলো অনেক সময় হারিয়ে যায় আর লাইনগুলো স্ট্রেট হয়, মানে অনেক চাপাচাপি হয়ে যায় ব্যাপার। দুটোরই একটা সুবিধা অসুবিধা আছে। মেইনলি 10 মিলিমিটার করে নেওয়া ফেয়ার। প্রশ্ন আসছে যে কতগুলো নেব, ঠিক আছে? এখানে দেখো কটা নেওয়া আছে, টোটাল 6খানা পয়েন্ট নেওয়া আছে। মিনিমাম 3টে 4টে বেস্ট, মিনিমাম, ম্যাক্সিমাম 6টা 7টা 8টা। তার বেশি করতে গেলেই দেখবে এখানে আরো বড়। এটা যদি তুমি এদিকে গ্রাজুয়ালি এগো তাহলে দেখবে এরপর থেকে আর করতে পারবে না, এই বোর্ডের বাইরে চলে যাবে, ঠিক আছে? আর আমাদের শুধুমাত্র এই কার্ভটাই দরকার, এর বেশি আর দরকার। এটা ইলিপসের মতো পুরো ঘুরে এটা ডিম্বাকৃতি হবে, এর শেপটাই এরকম, ঠিক আছে? তো মিনিমাম 4টে, ম্যাক্সিমাম 6টা 7টা। যদি ডিস্টেন্সগুলো কম দিয়ে থাকো তাহলে বেশি দিতে পারো। ডিস্টেন্স যদি 5 মিলিমিটার 4 মিলিমিটার দাও তাহলে একটু বেশি পরিমাণে করতে পারো, তখন 8টা 10টা করতে পারো। যদি 10 মিলিমিটার দাও তাহলে 6টা ইজ এনাফ, ঠিক আছে? তো বি এর পর থেকে বি পয়েন্টটাকে বাদ দিয়ে প্রত্যেক 10 মিলিমিটারে স্কেল বসিয়ে করতে পারো, বা ডিভাইডারে মাপ নিয়ে 10 মিলিমিটার মাপ নিয়ে প্রত্যেকটা কাঁটাটাকে ফ্লিপ করে করে করতে পারো। এটা তোমার উপরে, কিন্তু যাতে ইকুয়াল পায় ডিস্টেন্স, ঠিক আছে? তো ওই ইকুয়াল ডিস্টেন্সে 6টা পয়েন্ট নেবে, বি এর পর থেকে 6টা পয়েন্ট। নেক্সট কি করবো, যে এই পয়েন্টগুলোকে নাম দেবে 1 2 3 4 করে, আর নাম দেবে এমনভাবে যাতে ওই লাইন, ওই পয়েন্টের উপর থেকে একটা ভার্টিক্যাল লাইন আসবে, এই লাইনের উপরে লিখবেন, মানে একটু ডান দিক চেপে বা বাঁ দিক চেপে, যাতে উপর থেকে না, কিংবা লাইনগুলো টেনে নেওয়ার পরে নাম্বার লিখবেন। আচ্ছা, এরপরে প্রত্যেকটা পয়েন্ট 1 2 3 4 5 6 থেকে ভার্টিক্যাল উপরে এবং নিচে লাইনটা কতটা বাড়াবো। প্যারাবোলার ক্ষেত্রে এই লাইনটা ছিল না বলে আমাদের একটা আন্দাজ আসছিল না যে কতটা পাবো, কিন্তু এর ক্ষেত্রে একটা আন্দাজ আসবে, যেটা হলো এই 1 পয়েন্ট থেকে যখন উপর দিকে এগোবো সেই লাইনটা, এই ভার্টিক্যাল লাইনটা যাতে এই ইনক্লাইন, এই সিডি কে বর্ধিত করেছে যে লাইনটা, এই লাইনটাকে গিয়ে টাচ করে উপর, কিন্তু নিচে কোনো মাপদণ্ড নেই। এইটা তোমার চোখের আন্দাজে দেখবে, এই যে 1 আর 1 ড্যাশ, এই যে লাইনটা যতটা তোমার চোখের আন্দাজে মনে হচ্ছে ততটাই কি নিচের দিকে বাড়িয়ে দেবে, এটা চোখের আন্দাজ, ঠিক আছে? ঠিক তারপরে 2 থেকে ভার্টিক্যাল উপরের দিকে এই ইনক্লাইন লাইনটা পর্যন্ত, আবার ঠিক সেম নিচের দিকে 3 থেকে উপরে নিচে, 4 থেকে উপরে নিচে। এটা সেট স্কোয়ারের সাহায্যে যখন খাতায় করবে তখন দেখবে জিনিসটা এতটা বড় নেই, ছোট হয়ে গেছে। তখন সেট স্কোয়ারে একবারে দাগটা নিতে হবে, একবারে উপর থেকে নিচ পর্যন্ত হয়ে যাবে। যে 30 60 সেট স্কোয়ারটা আছে ওইটা দিয়ে টানবে, ওটা একটাতেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল? নেক্সট স্টেপ কি, এইবারে আমরা ইলিপসের ক্ষেত্রে কি করছিলাম, যে আমরা এই C1 এর মাপ নিচ্ছিলাম, ঠিক আছে? যদি মনে থেকে থাকে C1 এর মাপ নিচ্ছিলাম, ফোকাসে বসাচ্ছিলাম, এবং তারপরে এই 1 এবং এই 1 এর উপর দিয়ে যে লাইনটা আছে সেটা উপরে এবং নিচে রাখছি, ঠিক আছে? এর ক্ষেত্রে এইখানটা স্লাইটলি চেঞ্জ আছে ফোকাস, ঠিক আছে? এইটা হলো সবচেয়ে বড় চেঞ্জ। 1 ড্যাশ কোনটা, এটা হলো 1 পয়েন্টটা, আর এই ইনক্লাইন লাইনটায় যে পয়েন্টটায় গিয়ে ম্যাচ করেছে সেটা হলো 1 ড্যাশের লাইন। তাহলে এই 1 এবং 1 ড্যাশের মাপ নিলাম, ফোকাসে বসাবো, কাটা কম্পাসের যে কাটা সেটাকে ফোকাসে বসাবো, বসিয়ে এই 1 ড্যাশের উপরে একটা আর্ক এবং নিচে একটা আর্ক, এই লাইনটা দেবো। বোঝা গেল? আবার রিপিট করব, 1 ড্যাশের মাপ কোনটা, 1 এবং 1 ড্যাশের মাপ নেবো, নিচে থেকে ফোকাসে বসাবো, কাটা কম্পাস দিয়ে মাপবেন, ডিভাইডার দিয়ে নিতে পারবো,
1 ড্যাশের মাপ নেবে, ফোকাসে বসাবে, এর উপরে এই 1 ড্যাশ লাইনটার উপরে একটা আর নিচে একটা আর্ক কাটবে বৃত্তচাপ, যেটা এই লাইনটাকে শেপ করে। ঠিক আছে, ঠিক সেম প্রসেস বারবার আসে। এরপরে কিসের মাপ নেবো? 2 ড্যাশের মাপ নেবো, কিসে বসাবো? ফোকাস। 2 ড্যাশের মাপ নেবো। 2 ড্যাশ মানে হলো এই পয়েন্টটা, কি এই পয়েন্টগুলো কথা বলছি। ঠিক আছে, এই পয়েন্টগুলো। আচ্ছা, 2 ড্যাশের মাপ নেবো, ফোকাসে বসাবো, বসিয়ে এই 2 ড্যাশ লাইনটা যেটা আছে তার উপরে একটা আর্ক আর নিচে একটা আর্ক। বুঝে গেল? এই প্রসেসটা পুরো 6 পর্যন্ত একই। ঠিক আছে, 3 ড্যাশের মাপ নেবো, ফোকাসে বসাবো। 4 ড্যাশের মাপ নেবো, ফোকাসে বসাবো। 5 ড্যাশের মাপ নেবো, ফোকাসে বসাবো। ঠিক আছে, তারপরে তোমরা দেখবে এরকম শুধু এই লাইনটা বাদ দিয়ে একটা অনেকগুলো পয়েন্ট পাবে। ঠিক আছে, কোন কোন পয়েন্টগুলো পাবে? ভি অলরেডি একটা পয়েন্ট আছে, ওর পরে দেখবে প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনকে এক একটা পয়েন্টে গিয়ে ছেদ করছে। যে আর্কগুলো আমরা কেটেছিলাম সেখানে এই ভার্টিক্যাল লাইনগুলো দেখবে এক একটা করে। এতটা বোঝা গেছে? এদিকে বোঝা গেছে? ঠিক আছে, এই যে পয়েন্টগুলো পেলাম এগুলোকে যদি আমরা নাম দিয়ে দিই, সাপোজ P1 বা P ড্যাশ করে নাম দিই, এখানে নাম দিলে ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, P1 P2 করে যদি নাম দিই, আর নিচের দিকে যদি সাপোজ সিম্পল PQR করে নাম দিই, মানে প্রত্যেকটা যাতে আলাদা নাম থাকে। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্টকে এরপরে কি করব? এরপরে ফ্রেঞ্চ কার্ভসের কাজ। ফ্রেঞ্চ কার্ভস দিয়ে তিনটে পয়েন্টকে অ্যাড করব। ঠিক আছে, বিশেষ করে প্যারাবোলা এবং হাইপারবোলার ক্ষেত্রে পয়েন্ট অ্যাড করা একটু টাফ, যদি সঠিক ফ্রেঞ্চ কার্ভস না থাকে হতে চায় না। অনেকে করে কি, এই ভি থেকে এই উপরের 3টে পয়েন্টকে আগে অ্যাড করে, আবার ভি থেকে নিচের 3টে পয়েন্টকে পরে অ্যাড করে। এবার দুটো লাইনকে একসাথে এনে জয়েন্ট করে, আর জয়েন্টটা ঠিক মতো হয় না, মানে এখানে একটা ধনুকের মতো একটা জিনিস আসবে। যদি ঠিকঠাক করে না ম্যাচ করাতে পারো, ওটা দেখেই মনে হবে যে জোর করে ম্যাচ করা হচ্ছে। ওই জন্য যদি সঠিক ফ্রেঞ্চ কার্ভস থাকে তাহলে এই 3টে পয়েন্ট, এই P1, V আর P, এই 3টে পয়েন্টকে আগে একসাথে অ্যাড করলে আমার মনে হয় বেটার, তাহলে একবারে কার্ভটা সুন্দর আছে। তারপরে ওখান থেকে P1, P2, P3 তিনটে পয়েন্টকে অ্যাড করতে করতে আগে যাবে। কিন্তু যখন আগে যাবে তখন একবার ফ্রেঞ্চ কার্ভসটা বসিয়ে দেখে নেবে যেটা আগের যে লাইনটা, যে কার্ভটা আসছে এখান থেকে, এই যে কার্ভটা আসছে ওটার সাথে প্রপারলি ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। এমন নয় যে 3টে পয়েন্ট মিলে গেল বলে আমি টেনে দিচ্ছি। 3টে পয়েন্ট ফ্রেঞ্চ কার্ভসের যে কোনো জায়গা দিয়ে মোটামুটি মিলিয়ে দেওয়া যায়, কিন্তু আগের যে লাইনটা আমরা টেনেছি সেইটার সাথে ওই যে তুমি যে লাইনটা টানতে যাবে তার কোনো সামঞ্জস্য আছে কি নেই সেটা দেখতে হবে, তারপরে ওটাকে টানবে। ঠিক আছে, তো উপর দিকে একদম লাস্ট যে পর্যন্ত পয়েন্ট আছে, এই 6 ড্যাশের যে পয়েন্টটা আছে সেই পর্যন্ত একটা কার্ভ চলে যাবে, এবং ভি থেকে নিচে একদম PQRST পর্যন্ত যতটা আছে নামটা তোমরা তোমাদের মতো দিতে পারো। ঠিক আছে, নামের একই অ্যালফাবেট যেন বারবার না আসে, নামটা তোমাদের মতো তোমরা দিতে পারো। ঠিক আছে, তো এরপরে নিচের দিকে এবং উপর দিকে আমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই যে কার্ভটা তৈরি হয়েছে, এইটাই আমাদের ফাইনাল প্রোডাক্ট, এটাকেই আমরা বলছি হাইপারবোলা। ঠিক আছে, শুধুমাত্র এই লাইনটা, বাকি যা এগুলো কনস্ট্রাকশন লাইন ছিল সব একটা সরু পেন্সিল দিয়ে টানবে, ওটা বারবার বলি। আর এই যে লাইনটা আছে এটা এইচ বি কিংবা বি গ্রেডের পেন্সিল, 2B 3B যেগুলো আছে সেটা দিয়ে টানবে, অথবা হাতে একটু প্রেশার ইউজ করবে যাতে একটু ডিপ আসে আমাদের যে ফাইনাল প্রোডাক্ট যেটা হাইপারবোলা সেটা আছে। ঠিক আছে।